সুদত্ত রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। তৈরি হয়ে গেল বিহার। বুদ্ধ ভালোবাসতেন এই বিহারকে। এখানে বসেই তিনি শিষ্যদের দিয়েছিলেন সবচেয়ে মূল্যবান উপদেশ, যা ত্রিপিটকে লেখা আছে। বুদ্ধকে নিয়ে দ্বিতীয় কাহিনী। বুদ্ধ তখন অনবলুপ্ত নামে হ্রদের তীরে উপদেশ দিচ্ছেন শিষ্যদের। হঠাৎ চোখে পড়ল সারিপুত্র অনুপস্থিত। শিষ্য মদগলানয়নকে বললেন, সারিপুত্রকে খুঁজে আনো এক্ষুনি। সারিপুত্র ছিলেন বুদ্ধের শিষ্যদের মধ্যে জ্ঞান বলের জন্য বিখ্যাত, আর মদগলায়ন যোগ বলের জন্য। এক মুহূর্তে মদগলায়ন পৌঁছে গেলেন সারিপুত্রের কাছে। সারিপুত্র তখন জেতবন বিহারে বসে সেলাই করছিলেন নিজের ছেঁড়া কাপড়টি। মদগলায়ন জানালেন, এক্ষুনি তোমাকে যেতে হবে অনবরূপতে। একটু অপেক্ষা করো ভাই, হাতের কাজটা সেরে নি। সারিপুত্রের উত্তর শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন মদগলায়ন। এক্ষুনি যদি না ওঠো, যোগ বলে আমি তোমার বাড়ি শুদ্ধ উড়িয়ে নিয়ে যাব। সারিপুত্র মনে মনে হাসলেন মৃদু মৃদু। গায়ের চাদরটাকে মাটিতে ফেলে দিয়ে বললেন, বাড়ি শুদ্ধ নাড়াতে হবে না। যদি চাদরটাকে নাড়াতে পারো, আমি এক্ষুনি উঠে পড়ুন। মদগলায়ন কাজে লাগালেন নিজের যোগ বল। পৃথিবী কাঁপিয়ে উঠল, ঝড় ভূমিকম্পের মতো কেঁপে উঠল পৃথিবী। কিন্তু সারিপুত্রের চাদর নড়ল না এতটুকু। মদগলায়ন মনের দুঃখে ফিরে এলেন বুদ্ধের কাছে। এসে দেখলেন সারিপুত্র পৌঁছে গেছেন আগেই। বুদ্ধের পাশে বসে লজ্জায় তখন মদগলায়নের চোখে রাঙা ভাব। তিনি বললেন, এবার বুঝলাম যে যোগ বলের চেয়ে জ্ঞান বলই অনেক বড়। হিউয়েন-সাং জেতবন বিহারে ঠিক সেইখানে দেখেছিলেন একটা স্মারক স্তূপ। সারিপুত্র সেলাই করেছিলেন যেখানে বসে। দেখেছিলেন 3টে গর্ত, 3জন অপরাধী সশরীরের রসাতলে গিয়েছিলেন সেখানে। প্রথমটা দেবদত্তের, তিনি চেষ্টা করেছিলেন বুদ্ধকে হত্যার। ভিক্ষু কোকালিক নিন্দা রটনা করেছিলেন বুদ্ধের নামে। ব্রাহ্মণের মেয়ে চণ্ডমনা মিথ্যা কলঙ্ক চাপিয়েছিলেন বুদ্ধের চরিত্রে। দেখেছিলেন আরও একটি স্মারকস্তূপ, দস্যু অঙ্গুরিমালার নামে। মানুষকে হত্যা করে তাদের আঙুল কেটে সেই আঙুলকে মালার মতো করে পরাতেন বলে তার নাম হয়েছিল অঙ্গুরিমালা। পরেই দস্যু বদলে গিয়ে ভিক্ষু হয়েছিল বুদ্ধের উপদেশ শুনে। শ্রাবস্তিপুর পার হয়ে কপিলাবস্তু, বুদ্ধের জন্মস্থান। কিন্তু হিউয়েন-সাং যখন পৌঁছলেন, তখন সেই নগর যেন রাক্ষসের দাঁতে চিবোনো হাড় কঙ্কাল। না আছে মানুষ, না আছে প্রাণের ছাড়া। যেদিকে তাকানো যায় শুধু ধ্বংসস্তূপ। রাজপ্রাসাদের সামান্য কিছু ধ্বংসাবশেষ টিকেছিল তখনও। হিউয়েন-সাং দেখতে পেলেন বুদ্ধজননী মায়াদেবীর ঘর, বুদ্ধের বাল্যকালের অনেক স্মারক। দেখলেন লুম্বিনী উদ্যান, যেখানে জন্মেছিলেন বুদ্ধ। সম্রাট অশোক সেখানে বানিয়ে দিয়েছিলেন স্তম্ভ। কপিলাবস্তু থেকে আবার বারাণসীর মন্দিরগুলো অনেক উঁচু, তাদের সারা গায়ে ভাস্কর্য। মন্দিরের যে অংশগুলো কাঠ দিয়ে বানানো, সেখানে কাঠের গায়ে নানান রকম চকচকে রং মাখানো। মন্দিরগুলোর চারিদিকে সবুজ জলের পুকুর আর রঙিন ফুলের বাগান। সাধু সন্ন্যাসীদের বারাণসী বোঝায়, কেউ ন্যাড়া, কেউ জটাধারী, কেউ আবার নগ্ন। একটা মন্দিরে তিনি দেখতে পেলেন 100 ফুট উঁচু এক শিব মূর্তি, তামা দিয়ে তৈরি। তিনি লিখেছেন, দেখলে মনে হয় যেন জীবন্ত দেবতা। একই সঙ্গে ভয় এবং ভক্তিতে ভরে ওঠে মন। সারনাথ অথবা মৃগদাবতে অনেক দিন কাটিয়েছিলেন তিনি। বোধিলাভ করার পর বুদ্ধ তার প্রিয় 5জন শিষ্যের কাছে বাণী প্রচার করেছিলেন এইখানে বসেই। মৃগদাবতে ছিল এক প্রকাণ্ড মঠ, ভিক্ষু থাকত প্রায় 15,000। সেই মঠের বারান্দা ছিল ধ্যানের পক্ষে খুব উপযুক্ত। হিউয়েন-সাং দেখেছেন সেই পুকুর, যেখানে স্নান করতেন, কাপড় কাচতেন, ভিক্ষাপাত্র মাজবেন বুদ্ধ। এখান থেকেই পাটলিপুত্রে তখন ক্ষতবিক্ষত চেহারা। চন্দ্রগুপ্ত, অশোক অথবা অন্যান্য গুপ্ত সম্রাটদের সময় যে জেল্লা জৌলুস জাঁকজমক ঝলকানি ছিল তার কিছুই নেই। তবুও সেই ভাঙাচোরা রাজপ্রাসাদ দেখেই তিনি মুগ্ধ। তার মনে হয়েছিল অশোকের রাজপ্রাসাদ মানুষের হাতে গড়া নয়, কোনো দৈত্য দানবের তৈরি। গঙ্গা তীরে তিনি দেখতে পেলেন একটি পাথরের উপর বুদ্ধের পায়ের ছাপ। মগধ থেকে চিরবিদায় নেবার সময় দাঁড়িয়েছিলেন এই পাথরের উপরে পা রেখে। সম্রাট অশোক সম্বন্ধে অনেক কথা লিখে গেছেন হিউয়েন-সাং। যখন তিনি প্রথম সিংহাসনে বসলেন রাজা হয়ে, তখন ছিলেন প্রবল অত্যাচারী। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তিনি তৈরি করেছিলেন একটা নরক। একটা গভীর গর্তের ভেতর জ্বলছে প্রকাণ্ড চুল্লি, সবসময় টকবক করে ফুটছে গলিত ধাতু। প্রথম দিকে শুধু অপরাধীদেরই ফেলে দেওয়া হতো ওই চুল্লিতে। পরে এমন হয়ে দাঁড়ালো, নরকের পাশ দিয়ে যে যায়
তাকেই ঠেলে দেওয়া হয় ওই চুল্লিতে। একবার ঘটে গেল এক অদ্ভুত ব্যাপার। এক শ্রমণ যাচ্ছিলেন রাজপথ দিয়ে ভিক্ষে করতে করতে। নরকের কাছাকাছি আসতেই নরকের রক্ষী তাকে নিয়ে এলো চুল্লিতে চাপাবে বলে। শ্রমণ বললেন, আমাকে একটু সময় দাও ধ্যানের জন্যে। ধ্যান শেষ হওয়ার পর রক্ষী যখন তাকে ফুটন্ত চুল্লির ওপর ফেলে দিলে, শ্রমণের মনে হলো তিনি যেন স্নান করতে নেমেছেন শীতল জলের দিঘিতে। আর সত্যি সত্যি দিব্যি জলে যেমন পদ্ম ফুটে থাকে, সেই রকম একটা পদ্ম ফুটে উঠল গলিত ধাতুর ভিতর থেকেই। রক্ষিত দেখেই অবাক। শ্রমণ নিশ্চিন্ত মনে বসে আছেন ফোটা পদ্মটির উপর চোখ বুঝিয়ে। এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ল চারপাশে। খবর গিয়ে পৌঁছল সম্রাট অশোকের কানেও। তিনিও ছুটে এলেন দেখতে। সম্রাট যেই নরকের সীমানায় ঢুকেছেন, অমনি রক্ষী বলল, মহারাজ, এবার আপনাকেও মরতে হবে ওই চুল্লিতে। কেন? মহারাজ, আপনার হুকুম ছিল যে এই নরকের মধ্যে আসবে তারই মৃত্যু। আপনি এলে যে নিস্তার পাবেন, এমন তো কথা ছিল না। সম্রাটের দু চোখে জ্বলে উঠল দু রকমের আগুন, একটা অপমানের জ্বালা আর একটা অবিচারের জ্বালা। তিনি বললেন, তাহলে তুমিই বা অব্যাহতি পাবে কেমন করে? অনেক নরহত্যা করেও তোমার স্বাদ মেটেনি, এক্ষুনি মিটবে। সম্রাটের হুকুমে রক্ষীকে ছুঁড়ে ফেলা হলো ফুটন্ত কড়াইয়ে। একটা বীভৎস দৃশ্যের মধ্যে দিয়ে অবসান ঘটল এক বীভৎস প্রথার। বুঝিয়ে দেওয়া হলো সেই নরককুণ্ড। ইভেনসাং দেখেছেন সেই নরককুণ্ডের পাশে একটি স্মারকস্তম্ভ। নরকটা বুঝিয়ে ফেলার পরই নাকি ভিক্ষু উপগুপ্তের সঙ্গে দেখা হয় অশোকের, আর তারপরেই তার বৌদ্ধ ধর্মের দীক্ষা। ইভেনসাং এবার পা বাড়ালেন বুদ্ধগয়ার দিকে। দেখলেন বোধিদ্রুম আর বজ্রাসন। দেখলেন সেই পুকুর যা দেবরাজ ইন্দ্র তৈরি করে দিয়েছিলেন বুদ্ধদেবের কাপড় ধোয়ার জন্য। দেখলেন আরও একটি পুকুর যাতে বাস করতেন নাগরাজ মুচিলিন্দ। বুদ্ধের মাথায় সাতটা খড়া ধরে থাকতেন যিনি রাজছত্রের মতন। দেখলেন সেই কুটি বোধিলাভের আগে যার ভেতরে বসে তপস্যায় নিজেকে ডুবিয়ে রেখেছিলেন তিনি। হিউয়েন-সাং বুদ্ধগয়া ছিলেন 8-9 দিন। রোজই পুজো দিয়েছেন এক একটি পুণ্যস্থানে। গঙ্গা থেকে এবার পৌঁছলেন স্বপ্নের বিদ্যাপীঠ নালন্দায়। নালন্দা হল মানুষের বিরতিহীন দানে গড়ে ওঠা একটি বৌদ্ধ মঠ। প্রাচীন মানুষের মুখ থেকে শোনা গেছে অনেক কিংবদন্তি। এই মঠের দক্ষিণে একসময় ছিল একটি আমবাগান। সেই আমবাগানের মাঝখানে গাছের ঘন ছায়ায় নিচে একটি পুকুর, সেখানে বাস করতে একটি নাগ, নাম নালন্দা। যখন ওই পুকুরের পাড়ে প্রথম তৈরি হলো মঠ, তারও নাম দেওয়া হলো নালন্দা। অন্য কিংবদন্তি হলো বোধিসত্ত্ব একসময় তার রাজধানী করেছিলেন এখানে। দিন দরিদ্র মানুষের বেদনা ব্যাধের তীরে পিস মাখানো কলার মতো বিঁধেছিল তার বুকে। রাজত্বকে মনে হয়েছিল ধুলোর মতন তুচ্ছে। মানুষের কল্যাণের জন্য একদিন সব কিছু বিলিয়ে দিয়েছিলেন তিনি। কেউ বলেন আন্দ্র অথবা অমর নামে একজন শ্রেষ্ঠীর দখলে ছিল এই জায়গাটা। 500 জন ব্যবসায়ী মিলে সেই শ্রেষ্ঠীর কাছ থেকে জায়গাটা কিনে নিয়েছিলেন তারা 10 লক্ষ সোনার মুদ্রা দিয়ে। তারপর জায়গাটা দান করে দিয়েছিলেন বুদ্ধের পায়ে। বুদ্ধ 3 মাস ধরে ধর্মশাস্ত্র আলোচনা করেছিলেন এখানে। বুদ্ধ নির্মাণ লাভ করলেন। সত্রাদিত্য নামে এক বৃদ্ধ রাজা বুদ্ধের প্রতি তার মনের শ্রদ্ধা আর আত্মার প্রণাম নিবেদনের জন্য গড়ে দিলেন একটি মঠ। তার মৃত্যুর পর বুদ্ধগুপ্ত ওই মঠের দক্ষিণ দিকে গড়ে দিলেন আরও একটা মঠ। বুদ্ধগুপ্তের মৃত্যুর পর তার ছেলে তথাগত আরও একটা গড়ে দিলেন পূর্ব দিকে। তার ছেলে বালাদিত্য গড়লেন উত্তর পূর্ব কোণে। এই সময় নাকি চীন দেশ থেকে একদল ভ্রমণকারী এসেছিল বৌদ্ধ ধর্মের কথা শুনতে, তার মর্ম জানতে। তাদের দেখে বালাদিত্যের মনে সে কি আনন্দ। একবার মঠে সাধু সন্ন্যাসীদের সব দান করে দিয়ে তিনি নিজেই সন্ন্যাসী হয়ে চলে গেলেন যেন কোথায়। তার ছেলে বজ্র এবার আরও একটি মঠ গড়ে দিলেন উত্তর দিকে। ওদিকে মধ্য ভারতের এক রাজাও বুদ্ধকে তার প্রণতি জানাতে গড়ে দিলেন আরও একটা মঠ। এই সমস্ত মঠ বা সংঘারামকে ঘিরে ছিল উঁচু ইটের প্রাচীর। ভিতরে ঢুকতে হয় একটা তরুণ দিয়ে, প্রধান তরুণ দিয়ে পৌঁছতে হয় এই মহাবিদ্যালয়ের প্রধান সৌধে। এর থেকে ভাগ হয়ে গেছে 8টি সৌধ, অর্থাৎ 8টি সভাগৃহ। পাহাড়ের চূড়ার মতো সৌধের মাথা, প্রত্যেকটি স্তম্ভের গায়ে অপূর্ব সব কারুকার্য। পর্যবেক্ষণশালা বা মানমন্দিরের চূড়োটা যেমন স্বপ্নের মতো দেখতে হয়, তেমনি যেন পৌঁছে গেছে এক স্বপ্নের দেশে। মাঝে মাঝে আকাশের কুয়াশার মধ্যে হারিয়ে যায় তার সবচেয়ে বড় ঘরটা। তার জানলা দিয়ে দেখা যায় আকাশের মেঘের খেলা, দেখা যায় চন্দ্র সূর্যের গ্রহণ। সরোবরে স্বচ্ছ সবুজ জল, উপরে ভাসছে নীল পদ্ম। সরোবরের পাড়ে পাড়ে
স্তবকে স্তবকে রক্ত রঙের কনক ফুল। গাছগুলো দাঁড়িয়ে আছে যেন ভরা ফুলের সাজি হাতে নিয়ে। চারিদিকে আমের বাগান, আলো ছায়ায় কোথাও চিকন সবুজ, কোথাও কালচে সবুজ। প্রত্যেক সংগ্রামের প্রাঙ্গণ ঘিরে ভিক্ষুদের থাকার ঘর। ঘরগুলো 4 তলা, প্রত্যেক তলায় রঙিন কার্নিশে খোদাইয়ের কাজ। থামগুলো রং লাল, তার উপরে কারুকাজ। বারান্দায় খোদাই করা রঙিন ঝালর। ঘরের ছাদ রঙিন টালি দিয়ে ছাওয়া, সূর্যের আলো ঠিকরে পড়ে তাদের গায়ে লেগে। নালন্দায় সব কিছু নিয়মের ছন্দে বাঁধা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শৃঙ্খলায় গাঁথা সকলের কাজ। অদ্ভুত কৌশলে তৈরি একটি জলঘড়িতে প্রত্যেক 45 মিনিট অন্তর শব্দ হয় সময় নির্দেশের। সেই শব্দের সঙ্গে সঙ্গে বেজে ওঠে সূর্য। সঙ্গে সঙ্গে ছাত্র আর শিক্ষক সকলেই লেগে যান যার যার কাজে। মঠের নিয়ম কানুন খুবই কঠোর, সকলকেই মেনে চলতে হয় সেই সব। সকাল থেকে রাত্রি পর্যন্ত চলছে শাস্ত্রপাঠ আর ধর্মের আলোচনা। বয়সের কোনো ভেদ নেই, বৃদ্ধ এবং যুবক একই সঙ্গে আলোচনায় তর্কে বিচারে ব্যস্ত। কেউ যদি ত্রিপিটক সম্পর্কে বিচার না করতে পেরে থাকে, সে লুকিয়ে থাকে লজ্জায়। বিদেশের পণ্ডিতেরা এখানে আসেন নিজেদের ধর্মবিশ্বাসের সন্দেহ দূর করতে। আবার এমনও ঘটে যে নিজেদের মিথ্যা করে পরিচয় দেয় কেউ কেউ। নালন্দার ছাত্র মানেই দেশের সম্মানীয় জ্ঞানী। ছাত্রদের এখানে ঢুকতে হয় পরীক্ষা দিয়ে। কঠিন সব প্রশ্ন উত্তর দিতে না পারলে তারা নিজেরাই চলে যায় মাথা নিচু করে। শতকরা 80 থেকে 90 জনই উত্তর দিতে পারে না। নালন্দায় বিদ্যার্থীর সংখ্যা 10,000, আচার্যের সংখ্যা শতাধিক। পাঠ নেওয়ার জন্য 100টা ঘর। রাজার দান করা 100টা গ্রামের খাজনা থেকে খরচ চলে এখানকার। এছাড়া আছে রাজরা, ধনী শ্রেষ্ঠীদের দান। ওই 100টা গ্রামের গৃহস্থরা পাঠিয়ে দেয় কয়েকশো মণ চাল, কয়েকশো মণ ঘি আর দুধ। বেতন দিতে হয় না কোনো ছাত্রকে। বিনা পয়সাতেই তাদের থাকা, খাওয়া, জামা কাপড়, অসুখ বিসুখের খরচ চলে। হিউয়েন সাং যখন নালন্দায় এসেছিলেন তখন সেখানকার অধ্যক্ষ ছিলেন শীলভদ্র, বাঙালি, সমতট রাজপরিবারের ছেলে। তার সময় ছাত্রদের শুধু বৌদ্ধ ধর্মেই দীক্ষা দেওয়া হতো না, বেদ, বেদান্ত, হিন্দু দর্শন, ব্যাকরণ, ন্যায়, চিকিৎসা সব কিছুই ছিল পাঠের তালিকায়। পড়াশোনার সঙ্গে সঙ্গে ব্যায়াম মানে দীর্ঘ পথ হাঁটা, মঠের বা আশ্রমের কাজ করা, বাগান করা। নালন্দায় তখন এমন 1000 জন ছিলেন যারা সংগ্রহ করা মোট শাস্ত্রের মাত্র 20টার ব্যাখ্যা করতে পারতেন। 500 জন ছিলেন যারা পারতেন মোট 50টি। কেবলমাত্র অধ্যক্ষ শীলভদ্রই পারতেন সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা করতে। শীলভদ্রের বয়স তখন 106 বছর। নালন্দার প্রাকারের ভিতরে সৌধ, আশ্রম এসব ছাড়াও ছিল অনেকগুলি বিহার আর স্তূপ। বিভিন্ন রাজা গড়ে দিয়েছিলেন বিভিন্ন সময়ে। একটা বিহার ছিল 300 ফুট উঁচু, সেটা বালাদিত্যের গড়া। রাজা পুণ্যবর্মা তৈরি করে দিয়েছিলেন একটা দাঁড়ানো বুদ্ধমূর্তি 80 ফুট উঁচু, তামা দিয়ে তৈরি। হিউয়েন সাং যখন নালন্দায় তখন সম্রাট হর্ষবর্ধন একটি বিহার বানিয়ে দিয়েছিলেন আগাগোড়া পিতলের পাত দিয়ে মুখে। হিউয়েন সাং আসছেন এই খবরটা নালন্দায় পৌঁছানো মাত্রই 4 জন বিশিষ্ট ভিক্ষু 7 যোজন দূরে এগিয়ে গিয়ে প্রথম অভ্যর্থনা জানালেন তাকে। পথের মাঝখানে কিছুক্ষণ বিশ্রাম আর জলযোগ করলেন সেই বাড়িতে, মোদগোল্লানের জন্মস্থান যার 10 দিকে খ্যাতি। তারপর বেরোলো তাকে নিয়ে শোভাযাত্রা। 200 জন ভিক্ষু আর কয়েক হাজার গৃহস্থ মানুষ ধূপ জ্বালিয়ে, পতাকা উড়িয়ে, ফুল ছড়িয়ে, জয়ধ্বনি দিয়ে তারা গুণগান গিয়ে নালন্দায় পৌঁছে দিলেন তাকে। তাকে যখন শীলভদ্রের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি পা চুম্বন করে মাটিতে লুটিয়ে দিলেন মাথা। তারপর কুশল জিজ্ঞাসা। এই সময় শীলভদ্রের অনুরোধে তার ভাইপো বুদ্ধভদ্রের মুখ থেকে হিউয়েন সাং শুনলেন এক আশ্চর্য কাহিনী। গত 20 বছর ধরে সুর বেদনায় কষ্ট পাচ্ছিলেন শীলভদ্র। 3 বছর আগে সেটা এমন বেড়ে গিয়েছিল যে তিনি মৃত্যু চাইছিলেন নিজের। সেই সময় এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি। 3 জন দেবতা, মঞ্জুশ্রী, অবলোকিতেশ্বর আর মৈত্রেয়, তাকে স্বপ্নে দেখা দিয়ে জানালেন যে মৃত্যু নয়, তোমাকে বেঁচে থাকতে হবে সূত্র আর শাস্ত্র অধ্যাপনার জন্যে। আর তোমার কাছ থেকে আসছে 3 দেশের একজন ভিক্ষু, ভাগ নিতে হবে তার শিক্ষার। ব্যাস, সেই স্বপ্নের পর থেকে সুরবেদনা শরীর থেকে উবে গেল চিরদিনের জন্য। এই স্বপ্ন কাহিনী শুনে হিউয়েন সাং শীলভদ্রকেই মেনে নিলেন তার গুরু হিসেবে। হিউয়েন সাং প্রথম 7 দিন অতিথি হয়ে রইলেন বুদ্ধভদ্রে। যে আশ্রমে থাকতেন সেটা বালাদিত্য রাজার সংঘারাম। তারপর তার জন্য বাড়ি ঠিক করা হলো বোধিসত্ত্ব ধর্মপালের বাড়ির উত্তরে। প্রত্যেক দিন তাকে উপহার পাঠানো হতো 120টা জাম, 20টা সুপুরি, 20টা জায়ফল, 8-6টা কর্পূর আর 10 মহাশালী চান।
সেই চাল দেখতে ছিল সিমের বিচির মতন বড়, আর তেমনি তার সুগন্ধ। প্রত্যেক মাসে তাকে 3 রকম তেল, প্রয়োজন মতো ঘি আর অন্যান্য খাবার বা রাধার জিনিস পাঠানো হতো। একটা হাতি দেওয়া হয়েছিল ঘোরাফেরার জন্য, আর 2জন ব্রাহ্মণ তাকে পরিচর্যা করতেন। নালন্দার 7 মাইল দক্ষিণে রাজগৃহ বা রাজগীর। পড়াশোনা করতে করতে হিউয়েন-সাং একবার বেরিয়ে পড়লেন রাজগৃহ দেখতে। একদিন ছিল রাজা বিম্বিসারের রাজধানী। তখন রাজগৃহ নাম ছিল না, ছিল কুশাগারপুর। কুশাগারপুর প্রায় আগুন লাগতো ঘরে ঘরে। তখন বিম্বিসার আইন জারি করে দিলেন, যার বাড়িতে আগুন লাগবে তাকে পালাতে হবে রাজধানী ছেড়ে। তারপর একদিন আগুন লাগলো খোদ রাজবাড়িতেই। বিম্বিসার তার রাজধানীকে সরিয়ে নিয়ে গেলেন 1 মাইল উত্তরে। হিউয়েন-সাং দেখেছেন সেই নতুন রাজধানীর ভাঙা প্রাচীর। বুদ্ধ অনেকবার থেকেছেন এই রাজগৃহে। গৃধকূট নামের পর্বত ছিল তার তপস্যার জায়গা। অনেকবার শিষ্যদের অনেক উপদেশ দিয়েছেন এখান থেকেই, আর তার উপদেশগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের জন্য তার শিষ্যদের প্রথম সভা ডাকা হয়েছিল এইখানেই। রাজগৃহের পর আবার নালন্দা। কিছুদিন পরে বেরিয়ে পড়লেন বাংলাদেশের দিকে। প্রথমে পৌঁছলেন মুঙ্গেরে। তখন মুঙ্গেরের নাম ছিল ইরিন বা অনুর্বর পর্বত। 10টা সংগ্রাম ছিল সেখানে। থাকতো 10,000 হিনজান সাধু। মুঙ্গের থেকে জলপথে পাড়ি দিয়েছিলেন বাংলার দিকে। তিনি যখন বাংলাদেশে এসে পৌঁছলেন তখন রাজা হর্ষবর্ধনের 1 নম্বরের শত্রু রাজা শশাঙ্ক মারা গেছেন। তার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তখন। বগুড়ায়, অর্থাৎ এখানকার বাঁকুড়া জেলার 7 মাইল উত্তরে পুণ্ডবর্ধন সমৃদ্ধ জনপদ দেখে খুশি হয়েছিলেন তিনি। তার ভালো লেগেছিল নদীর তীরে বাণিজ্যের শুল্ক আদায়ের সরকারি আপিসগুলো। ফুলের বাগান দিয়ে মোড়া। তিনি লিখেছেন, এখানকার মাটি সমতল, খুব উর্বর, কাঁঠাল ফলে প্রচুর, মানুষেরা লেখাপড়ায় অনুরাগী। দেখেছেন 12টা সংগ্রামে 3,000 ভিক্ষু। পুণ্ডবর্ধনের পর ভাগীরথীর তীরে মুর্শিদাবাদের শশাঙ্কের রাজধানী কর্মসুবর্ণ, এখন যার নাম রাঙামাটি। তার ভাষায় এই রাজ্যের পরিধি হলো প্রায় 200 মাইল, 4 মাইল লম্বা। অনেক লোকজনের বাস, বেশিরভাগই ধনী। নিচু জমি, খুব উর্বর, আবহাওয়া সুন্দর, শস্য হয় প্রচুর, ফুল ফোটে অজস্র। মানুষেরা যত্ন নিয়ে লেখাপড়া শেখে, ব্যবহারে ভদ্র। বৌদ্ধ ধর্মে বিশ্বাস আর অবিশ্বাস দুটোই সমান সমান। এখানে সংঘারাম আছে 10টা, ভিক্ষু 2,000, দেবতার মন্দির 50টা। একটা সংঘারাম আছে অনেক তলা, নাম রক্তমৃত্তিকা। তার কাছেই রয়েছে সম্রাট অশোকের তৈরি একটি স্তূপ। সমতট বা দক্ষিণ বাংলা দেখে তিনি লিখেছেন, জমি খুব উর্বর, রাজধানী সম্ভবত যশোহর পরিধিতে 4 মাইল। এখানেও শস্য আর ফুলের ফসল প্রচুর। আবহাওয়া যেমন, মানুষজনও তেমনি সুন্দর। অধিকাংশ মানুষ লেখাপড়ার অনুরাগী, মিলেমিশে থাকে সবসময়, সব সম্প্রদায়ের লোক। সংঘারাম দেখেছেন তিনি 30টা, বৌদ্ধ ভিক্ষু 2,000। একটা সংঘারাম বুদ্ধের একটি মূর্তি ছিল 8 ফুট উঁচু, নীল রঙের স্ফটিক দিয়ে তৈরি, এরপরে তাম্রদীপ্ত। তিনি লিখেছেন, সমুদ্রের একটা বড় অংশ ঢুকে পড়েছে এই শহরে। এখানে জমা হয় পৃথিবীর মূল্যবান সব জিনিসপত্র। অধিবাসীরা প্রায় সকলেই ধনী। তাম্রলিপ্ত থেকে তার যাওয়ার ইচ্ছে ছিল সিংহলে, কিন্তু কয়েকজন ভিক্ষু তাকে বোঝালেন যে সমুদ্রপথে সিংহলে যেতে অনেক বিপদ, তার চেয়ে ডাঙা পথে ঘুরে আসুন দাক্ষিণাত্য। হিউয়েন-সাংয়ের মনে পড়ল নাগার্জুনের নাম। ভারতবর্ষে আর চীনে দুদেশেই তার সমান সমাদর। বিখ্যাত মহাজনী পণ্ডিত, কনিষ্কের সভায় আর নালন্দাতেও থেকেছেন তিনি অনেকবার। তার লেখা প্রায় 18-19 খানা ধর্মগ্রন্থ আর কবিতার বই অনুবাদ হয়েছে চীনে ভাষায়। এছাড়াও তিনি বই লিখেছেন জ্যোতিষ, রসায়ন, চিকিৎসার ওপর। চীন দেশে সবচেয়ে বেশি চল ছিল তার লেখা চোখের অসুখের চিকিৎসা বিষয়ের বইটা। হিউয়েন-সাং পা বাড়ালেন বিদর্ভ নদীর দক্ষিণে কোশলের দিকে, এখন যার নাম হয়েছে ছত্তিশগড়। উড়িষ্যার ভেতর দিয়ে এগিয়ে চললেন তিনি। কৌশল দেখা শেষ করে পা বাড়ালেন অন্ধ্রের দিকে। অন্ধ্র থেকে দ্রাবিড় অর্থাৎ মাদ্রাজে। তখন সেখানে পল্লব বংশীয়দের রাজত্ব। রাজধানী কাঞ্চিপুর, এখানে যার নাম হয়েছে কাঞ্চিভরম। প্রধান বন্দর মহাবলীপুরমের ভাস্কর্য নিয়ে হিউয়েন-সাং কিছুই লেখেননি। কেউ কেউ অনুমান করেন গোড়া বৌদ্ধ ছিলেন বলেই হিন্দুদের দেবদেবীর দিকে চোখ পাতেননি। কাঞ্চিপুরে অনেক দিন রয়ে গেলেন তিনি। দেখলেন তার গুরুর গুরু অর্থাৎ শিলভদ্রের গুরু ধর্মপালের স্মৃতিচিহ্ন। কাঞ্চিপুরে রাজা তার হাতে তুলে দিতে চেয়েছিলেন নিজের রূপসী কন্যাটিকে, কিন্তু ধর্মপালের কাছে রাজকন্যার চেয়ে ধর্ম ছিল অনেক বড়। এই কাঞ্চিপুরে থাকতে থাকতে খবর পেলেন সিংহলে দেখেছি গৃহযুদ্ধ আর দুর্ভিক্ষ। এমনকি সিংহল থেকে পালিয়ে আসা অনেক ভিক্ষুর সঙ্গেও দেখা হয়ে গেল তার।
মন থেকে মুছে ফেললেন সিংহল যাত্রার স্বপ্ন। এরপরে মহারাষ্ট্র, মারাঠাদের সম্বন্ধে লিখেছেন, এরা দীর্ঘকায়, প্রকৃতি সরল হলেও ভিতরে ভিতরে খুব গর্বিত এবং তাদের স্বভাব অত্যন্ত ক্রোধী, যশের জন্য উৎসুক, কর্তব্যের দৃঢ়, মৃত্যু ভয় কাকে বলে জানে না। কেউ উপকার করলে আজীবন কেনা গোলাম হয়ে থাকে, অপকার করলে প্রতিহিংসার ছবল সবসময় উঁচু হয়ে থাকে। লড়াইয়ে নামার আগে শত্রুকে সতর্ক করে দেয়। যুদ্ধের শেষে পলাতককে তাড়া করে ঠিকই, কিন্তু শরণার্থীকে আক্রমণ করে না। নিজেদের দলপতি বা সেনাপতি হেরে গেলে তাকে এরা প্রাণে মারে না, কেবল পরিয়ে দেয় মেয়েদের পোশাক পরিচ্ছদ। লজ্জায় অপমানে সেই দলপতি তখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই থাকে না। হিউয়েন সাং যখন মহারাষ্ট্রে, তখন সেখানে পুলকেশীদের রাজত্ব। সুখ সমৃদ্ধির শেষ নেই তখন রাজত্বে। সম্রাট হর্ষবর্ধনের তখন দুর্দণ্ড প্রতাপ। ঘোড়া ছুটিয়ে যেদিকে ছোটেন সেদিকটাই জয় হয়ে যায় তার। বাধা দেবে, সামনে দাঁড়িয়ে যুদ্ধ করবে এমন ক্ষমতা নেই কারোর, ছিল কেবল এই পুলকেশীদের। হর্ষবর্ধনের প্রবল অনুরাগী হয়েও হিউয়েন সাং পুলকেশীদের প্রশংসা করতে দ্বিধা করেননি এতটুকু। তার মতে পুলকেশীদের ধর্ম বিষয়ে মতামত উদার, তাদের রাজ্য দূর দূরান্তে ছড়ানো, প্রজারা রাজার প্রতি অনুগত, রাজারা যুদ্ধ ভালোবাসেন, যুদ্ধ জয়ের গৌরবই তাদের জীবনের সবচেয়ে বড় গৌরব। তাই পদাতিক আর অশ্বারোহী সৈন্যদের যুদ্ধের সাজসজ্জার দিকে সবসময় কড়া নজর। যুদ্ধের নিয়মকানুন কঠোর, রাজ্য জুড়ে রয়েছে কয়েকশো অসীম সাহসী যোদ্ধা। প্রত্যেকবার যুদ্ধে যাওয়ার আগে তারা পান করে নেয় উত্তেজক পানীয়। তখন তারা একটা বর্ষা হাতে নিয়ে শত্রুর 10,000 সৈন্যকেও তোয়াক্কা করে না। পিছনে বাজে যুদ্ধের দামামা, তারা এগিয়ে যায়। এই সময় কেউ পথরোধ করে দাঁড়ালে তাকে হত্যা করতে হাত কাঁপে না তাদের, আর এই জন্য তাদের আইনত শাস্তিও হয় না। যুদ্ধের সময় উত্তেজক পানীয় খাওয়ানো হতো হাতিশালায় হাতিদেরও, যাতে তারা প্রবল ঝড়ের মতো লাফিয়ে পড়তে পারে শত্রুর সৈন্য দলের উপর। অনুমান করা হয় বর্ষাকালটা তিনি ছিলেন পুলকেশীদের রাজধানী নাসিকে। মহারাষ্ট্রের অনেকগুলি চৈত্য ঘুরে ঘুরে দেখেছেন তিনি। অজন্তা সম্বন্ধে লিখেছেন, মহারাষ্ট্রের পূর্ব দিকে একটু অন্ধকার উপত্যকার পাহাড়ের গায়ে একটা সংগ্রাম, ভিতরে অনেকগুলি বড় বড় গুহা। এগুলি তৈরি করেছে পশ্চিম ভারতের অহট বা আচারা। বিহারের ভেতরে চারিদিকের দেওয়ালে বুদ্ধের জীবনের নানা ঘটনা আঁকা। ছবিগুলো যেমন নির্ভুল তেমনি চমৎকার। এরপর মালব, এই মালবে কিছুদিন কাটিয়ে তিনি লিখেছেন, সারা ভারতবর্ষের মধ্যে দুটো প্রদেশের মানুষ তাদের বিদ্যানুরাগের জন্য বিখ্যাত। তার একটা হলো উত্তর পূর্বের মগধ, আরেকটা হলো দক্ষিণ পশ্চিমের মালব। এদের আচার আচরণ, শিষ্টাচার, এদের শিল্পের গুণগ্রাহিতা, সংস্কৃতিবান। এরপর সৌরাষ্ট্র বল্লভী ঘুরে আর বর্ষাকালে 2 মাস পর্বত দেশে অর্থাৎ জম্বুতে কাটিয়ে আবার ফিরে এলেন নালন্দায় গুরুর পায়ের কাছে। ভারত তীর্থ ঘুরে ঘুরে দেখা শেষ হলো, আবার অধ্যয়ন। কিছুদিন পরে বজ্র নামের এক নগ্ন সন্ন্যাসী ঢুকে পড়লেন হিউয়েন সাংয়ের ঘরে। তিনি নাকি ভবিষ্যৎ বক্তা। হিউয়েন সাং বললেন, আমি 1 বছর কয়েক মাস ধরে শাস্ত্র আলোচনা আর শাস্ত্র অধ্যয়ন করে কাটালাম। এখন ফিরতে চাই নিজের দেশে। আপনি আবার কোষ্ঠী বিচার করে বলুন, আমি দেশে ফিরতে পারবো কি না, ফেরা উচিত হবে কি না, আর কতদিন আমার পরমাই। বজ্র কোষ্ঠী বিচার করে জানালেন, আপনার পক্ষে এখানে থাকাই ভালো। ভারতবর্ষের মানুষ আপনাকে শ্রদ্ধা করে। ফিরে যেতে পারেন, তবে কিন্তু খুব ভালো ঘটবে না তাতে। আপনি বাঁচবেন আরও 10 বছর। হিউয়েন সাং জানালেন, ফিরে যাওয়াটাই আমার ইচ্ছে, কিন্তু যেসব দেব মূর্তি আর আমি গ্রন্থ সংগ্রহ করেছি সেগুলো কি নিয়ে যেতে পারবো, তার জন্য চিন্তা নেই। রাজা শিলাদিত্য আর কুমার রাজা আপনার নির্বিঘ্নে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সে কি, আমি তো এখন ওই 2 রাজাকে চোখেই দেখিনি। ওদের সঙ্গে পরিচয় হওয়ার সৌভাগ্য আমার হবে কি? কুমার রাজা আপনাকে নিমন্ত্রণ করতে আগেই দূত পাঠিয়ে দিয়েছেন। 2-3 দিনের মধ্যেই তারা এসে এখানে পৌঁছবে। কুমার রাজার সঙ্গে সাক্ষাতের পর আপনি হর্ষবর্ধনের সঙ্গে পরিচিত হবেন। সন্ন্যাসী বজ্র চলে গেলেন। হিউয়েন সাং তখন সত্যিই দেশে ফেরার জন্য ব্যাকুল। তিনি গোসাতে বসলেন নিয়ে জিনিসপত্র। তার এই চলে যাওয়ার খবরটা কানে পৌঁছল গুরু শিলভদ্রের। ডেকে পাঠালেন শিষ্যকে। আপনি দেশে ফিরতে চাইছেন কেন? শিষ্য সবই না জানালেন, এখানে বুদ্ধের এই পুণ্য জন্মভূমিতে এসেছিলাম মানুষের উপকারের জন্য, তার মহাধর্ম শিখতে। অশেষ অনুগ্রহে নিয়ে আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। এই দেশের নানা তীর্থস্থান আমি ঘুরে ঘুরে দেখেছি, নানা সম্প্রদায়ের সঙ্গে ধর্মালোচনা করেছি। এখন আনন্দে ভরে উঠেছে আমার হৃদয়। আমি স্বদেশে ফিরে এই শিক্ষা ও আনন্দের ভাগ দিতে চাই আমার দেশবাসীকে। এতে আপনাদের প্রতি কৃতজ্ঞ হবে আমাদের দেশ।
উত্তর শুনে শিলভদ্র খুশি, বললেন, আপনি ঠিকই ভেবেছেন, আপনার ইচ্ছার প্রতি আমারও সমর্থন রইল। বন্ধুরা, কেউ ওকে আর বাধা দিও না। বাধা এলো অন্য দিক থেকে। বজ্র নামের সেই সন্ন্যাসী ঠিক যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি ঘটল দুদিন পরে। কামরূপের রাজা ভাস্কর বর্মন বা কুমার রাজার কাছ থেকে সত্যি সত্যি দূত এসে হাজির হলো শিলভদ্রের কাছে। তিনি শিলভদ্রকে লিখেছেন, আপনার শিষ্য চীন দেশের মহাভিক্ষুর সঙ্গে পরিচিত হতে চায়, অনুগ্রহ করে তাকে পাঠাবেন। শিলভদ্র উত্তরে জানালেন তিনি এখন স্বদেশে ফেরার জন্য ব্যস্ত, তার পক্ষে কামরূপে যাওয়া সম্ভব হবে না। আবার দূত পাঠালেন কুমার রাজা, আবার সবিনয় অনুরোধ। এবারেও শিলভদ্রের পক্ষ থেকে উত্তর গেল অসম্ভব। আবার দূত এলো কুমার রাজার কাছ থেকে, হাতে চিঠি। চিঠি ছত্রে ছত্রে যেন আগুনের ফুলকি। আপনার এই শিষ্য এতকাল মগ্ন ছিল সাংসারিক আনন্দে, বৌদ্ধ ধর্মের দিকে ফিরেও তাকায়নি। একবার ভেবেছিলাম একজন বিদেশি ভিক্ষুর কাছ থেকে ধর্মকথা শুনে অন্তরে ধর্মের বীজ বুনব। আপনি আমাকে বারবার নিরাশ করেছেন। আপনি কি চান পৃথিবীর লোক অন্ধকারে থাকুক? আমি আবার দূত পাঠালুম। এবারেও যদি না পাঠান তাহলে জয় হবে আমার দুর্বুদ্ধিরই। প্রয়োজন হলে সৈন্যরা হাতির ঝাঁক নিয়ে ধুলোয় লুটিয়ে দিয়ে আসবে আপনাদের নালন্দাকে। এই সিদ্ধান্তের কোনো রকম নড়চড় হওয়ার সম্ভাবনা নেই। এবার আপনি কি করবেন ভেবে দেখুন। শিলভদ্র হিমং সাংকে বললেন, এই রাজাটা দেখছি নির্বোধ। ওর দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়নি, তবু রাজা আপনার একজন ভক্ত, সুতরাং যেতে পারেন। এর ফলে রাজ্যের প্রজাদের মধ্যে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটতে পারে। হিউয়েন-সাং চলে এলেন কুমার রাজার রাজধানীতে। রাজকীয় আতিথ্যে দিন কাটাতে লাগলেন। ওদিকে তখন হর্ষবর্ধন গঞ্জাম জয় করে ফিরে শুনলেন হিউয়েন-সাং কামরূপে। তক্ষণি সংবাদ পাঠালেন কুমার রাজার কাছে, চীনা ভিক্ষুকে যেন এক্ষুনি আমার কাছে পাঠানো হয়। কুমার রাজা উত্তরে বললেন, আমার মাথা দেব, তবু তাকে দেব না। হর্ষবর্ধন সেই উত্তর পেয়ে তক্ষণি পাঠালেন তার দূতকে। দূতের হাতে চিঠি, চিঠিতে লেখা দূতের হাতে মাথাটা পাঠিয়ে দেবে। এবার টনকনন্দ কুমার রাজা বুঝলেন বোকামি করেছেন। হর্ষবর্ধনকে চটিয়ে সাজানো হলো 20,000 হাতি আর 30,000 নৌকো, সঙ্গে সৈন্যবাহিনী। হিউয়েন-সাংকে নিয়ে কুমার রাজা চললেন হর্ষবর্ধনের কাছে। হর্ষবর্ধন তখন রাজমহলে গঙ্গার উত্তর তীরে। কুমার রাজা নিজেই ছুটলেন সম্রাটের কাছে খবরটা পৌঁছে দিতে। রাত তখন প্রহর। নদীর তীরে হঠাৎ দেখা হয়ে গেল হাজার হাজার মশালের আলোয় আকাশ যেন সূর্যোদয়ের মতো রাঙা। বাজছে বাজনা, শত শত সোনার ঢাক। হর্ষবর্ধন এক পা হাঁটেন আর এক পা করে বেরিয়ে ওঠে সেই ঢাক। তখন অন্য কোনো রাজার এইভাবে ঢাক বাজিয়ে হাঁটার ক্ষমতা ছিল না। হিউয়েন-সাংয়ের সামনে এসে হর্ষবর্ধন হাতের ফুল আর সারা শরীরের আনত প্রণাম লুটিয়ে দিলেন তার পায়ে। কবিতা পাঠ করে সুস্থি করলেন ধর্মগুরু। তারপর বললেন, আজ আপনি বিশ্রাম করুন, আগামীকাল সকালে আপনাকে নিয়ে যাবে প্রাসাদে। পরের দিন সকালে আবার সেই শোভাযাত্রা। হর্ষবর্ধনের সঙ্গে চললেন হিউয়েন-সাং এবং কুমার রাজা। প্রাসাদে দিন কাটতে লাগলো ধর্মের আলোচনায়। দেখতে দেখতে এসে গেল শীতকাল। শীতের শুরুতেই হর্ষবর্ধন পা বাড়ালেন কান্যকুজের দিকে। সেখানে মহাসভা। হর্ষবর্ধনের নির্দেশ সেখানে তৈরি হয়েছে দুটো প্রকাণ্ড সভামণ্ডপ। আগে থেকেই সেখানে সমবেত হয়েছেন নালন্দা থেকে প্রায় 1,000 ভিক্ষু। এসে পৌঁছলেন 18-19টা দেশের রাজা, হিমযান মহাযান মিলিয়ে 3,000 ভিক্ষু, 3,000 ব্রাহ্মণ, সঙ্গে তাদের অনুচর আর ভক্তরা। গুণী মানুষেরা কেউ এসছেন পালকিতে, কেউ হাতির পিঠে, কেউ বা রথে। এছাড়া সমবেত হয়েছেন দেশের গণ্যমান্য মানুষ, রাজকর্মচারী, সেনাবাহিনীর লোকেরা। এসে গেল সভা আরম্ভের প্রথম দিন। সভাস্থল থেকে মাইলখানেক পশ্চিমে রাজপ্রাসাদ। সেখান থেকে শুরু হলো শোভাযাত্রা। সাজানো হাতির পিঠে কারুকার্যে খচিত হাওদা, তার উপর রাখা হলো বুদ্ধের সোনার মূর্তি। দুদিকে আরও দুটো হাতি। ডান দিকের হাতিতে হর্ষবর্ধন, হাতে চামর। বাদিকের হাতিতে কুমার রাজা, হাতে ছত্র। দুজনেরই মাথায় দেবতাদের মতো সোনার মুকুট, গলায় ফুলের মালা আর রত্ন দিয়ে গড়া হার। বুদ্ধমূর্তির সামনে আরও 100 হাতিতে আছে বাজনদারের দল। পিছনে 500 যুদ্ধের হাতিতে রাজার অনুচরেরা। হিউয়েন-সাং হাতির পিঠে। সভামণ্ডপের সামনে তৈরি হয়েছে একটা 100 ফুট উঁচু মন্দির আর বেদি। সেইখানে এসে থামল শোভাযাত্রা। হর্ষবর্ধন নিজে কাঁধে করে বই নিয়ে চললেন বুদ্ধ প্রতিমা, রাখলেন মন্দিরে। তারপর আরম্ভ হলো পুজো, নানা বস্ত্রালঙ্কার দিয়ে। প্রথম দিনে ধর্মসভা আরম্ভের আগে শুরু হলো ভোজ। বাছাই করে 1,000 বিদ্বান ভিক্ষু, 500 ব্রাহ্মণ, অন্যান্য পণ্ডিত, 200 জন রাজমন্ত্রী আর রাজাদের আমন্ত্রণ জানানো হলো সেই ভোজসভায় মণ্ডপের ভেতরে। ভোজের পরে আবার বুদ্ধের মূর্তির সামনে পুজো। তারপর শুরু হলো সভার কাজ। সভাপতির আসনে হিউয়েন-সাং।
হিউয়েন সাং প্রশংসা করলেন মহাযান ধর্মের, তার সেই রচনা। একজন সমন ঘুরে ঘুরে দেখালেন সমস্ত পণ্ডিতদের, তারপর টাঙিয়ে দেওয়া হলো সেটা সবার তরুণ দ্বারে। ঘোষণা করা হলো যদি কেউ এই মতামত ভুল প্রমাণ করতে পারেন তবে হিউয়েন সাং নিজের মাথা দেবেন। সকাল পেরিয়ে রাত হলো, রাতের পরে আবার দিন। দিন যেতে যেতে 5 দিন হয়ে গেল। কোনোখান থেকেই উঠল না প্রতিবাদের সামান্য এতটুকু শব্দ। কিন্তু হর্ষবর্ধনের কানে এলো ষড়যন্ত্র হচ্ছে হিউয়েন সাংকে হত্যার। তিনি আদেশ জারি করে দিলেন, হিউয়েন সাংকে যদি কেউ আঘাত করে তাহলে তার প্রাণদণ্ড হবে, যদি কেউ তার বিরুদ্ধচারণ করে তাহলে তাকে কেটে দেওয়া হবে জীব। দেখতে দেখতে 18 দিন হয়ে গেল, আর তর্ক করতে সাহস দেখালেন না কেউ। তখন উপস্থিত রাজারা হিউয়েন সাংকে সম্বর্ধনা জানালেন প্রচুর ধনরত্ন দিয়ে। তিনি সেগুলো ছুঁলেনও না। তারপর হর্ষবর্ধনের নির্দেশে তাকে হাতির পিঠে বসিয়ে ঘোরানো হলো চারপাশ। ঘোষণা করা হলো তার সর্ববাদী সম্মত পাণ্ডিত্য। হিউয়েন সাং প্রথমে রাজি হননি এই সম্মান নিতে। হর্ষবর্ধন জানালেন এটাই হবে দেশের প্রথা। এরপর মহাযানীরা তাকে উপাধি দিলেন মহাযান দেব, হিনযানীরা দিলেন মোক্ষদেব। পরের দিনই শেষ হবে সভা। সেই দিনই ঘটে গেল এক দুর্ঘটনা। হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল মন্দির, পুড়ে ছাই হয়ে গেল সভামণ্ডপের সামনে তরুণের উপরকার সামান্য সানাই ঘর। আগুন নিভে যাওয়ার পর হর্ষবর্ধন মন্দিরে উঠলেন কী ঘটেছে দেখতে। দেখে নামছেন সিঁড়ি দিয়ে। সেই সময় একজন আততায়ী ছুরি নিয়ে আক্রমণ করতে ছুটে এলো তাকে। হর্ষবর্ধন তাকে ধরে ফেললেন। চতুর্দিক থেকে ছুটে এলো সবাই, সকলের চোখে শান দেওয়া ছুরির মতো রাগ। রাজারা বললেন আততায়ীকে হত্যা করা হোক এক্ষুনি। হর্ষবর্ধন বারণ করলেন। জিজ্ঞাসা করলেন তিনি, আমি তোমার কী ক্ষতি করেছি যে তুমি এই কাজ করলে? আততায়ীর উত্তর, মহারাজ আপনি পুণ্যবান, আপনার জ্যোতি স্বপনের উপরে আমি বিধর্মী হিন্দুদের কথা এগিয়ে এসেছিলাম এই হত্যা। বিধর্মীরাই বা কেন এমন অসৎ কাজ করতে চাইল? মহারাজ আপনি সকলকে সব দিয়েছেন, কিন্তু বিধর্মীদের সঙ্গে প্রায় কোনো কথাই বলেননি। ডাকা হলো উপস্থিত 500 ব্রাহ্মণকে। প্রশ্ন করা হলো কী তাদের মতলব। জানা গেল জ্বলন্ত তীর ছুঁড়ে তারা আগুন ধরিয়ে দিয়েছিলেন মন্দিরে। এই সময় যে বিশৃঙ্খলা ঘটবে সেই সুযোগে সম্রাটকে হত্যা করা হবে, সেটা হয়নি বলেই ওই আততায়ীকে পাঠানো হয়েছিল অস্ত্রশস্ত্র নিয়ে। বিচারে শাস্তি হলো অপরাধীদের সঙ্গে যুক্ত কয়েকজন প্রধান ব্যক্তির। বাকিদের তিনি নির্বাসনে পাঠালেন ভারতবর্ষের বাইরে। সভা শেষ। হিউয়েন সাং তার নালন্দা সহপাঠী এবং সহধর্মী ভিক্ষুকদের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে গেলেন হর্ষবর্ধনের কাছে। এবারে বিদায় দিন, দেশে ফিরে যাই। হর্ষবর্ধন বললেন, আমি সম্রাট হয়েছি 30 বছর। প্রত্যেক 5 বছর অন্তর প্রয়াগের সঙ্গমে ভারতবর্ষের সমনদের, ব্রাহ্মণদের, দরিদ্রদের 75 দিন ধরে ধনরত্ন দান করে থাকি। এই রকম 5টা মুখ্যসভা আগে হয়ে গেছে, 6বারেরটা সামনে। দেশে ফেরবার আগে এটা দেখে যান। হিউয়েন সাং রাজি হয়ে গেলেন। 3 মাইল জুড়ে সভাস্তম্ভ, প্রকাণ্ড জমি, আয়নার মতো সমতল, মান দানের মাঠ, একটা 4 কোণা জমি, তার 4টে দিকে 1500 ফুট লম্বা, বাঁশের বেড়া দিয়ে ঘেরা। তার ভেতরে শত শত খড়ের চালাঘর। চালাঘরের ভিতরে থাকে সাড়ে সাড়ে দানের জিনিস, সোনা, রূপো, মুক্ত, লাল কাজ, নীল কাজ, ইন্দ্রনীল, আরও কত কী। লম্বা লম্বা গুদাম ঘরে রেশম আর সুতোর পোশাক আর সোনার উপর টাকা। এছাড়া আছে আরও শখানেক লম্বা ঘর, সেখানে বিশ্রাম করে মানুষেরা। প্রথম দিন ময়দানের একটা ঘরে স্থাপন করা হলো বুদ্ধের মূর্তি, দ্বিতীয় দিন আদিত্যদের মূর্তি, তৃতীয় দিন মহেশ্বরের মূর্তি, চতুর্থ দিন 10,000 ভিক্ষুকে উপর দেওয়া হলো 100 করে সোনার টাকা, একটা করে সুতোর কাপড়, ফলমূল, পানীয় আর গন্ধদ্রব্য। এরপর 20 দিন ধরে চলল ব্রাহ্মণদের উপহার দেওয়া। তারপর 10 দিন ধরে বিধর্মীদের উপহার দেওয়া। তারপর 10 দিন ধরে 2 দেশ থেকে আসা ভিক্ষুদের। তারপর 1 মাস ধরে দরিদ্র মানুষদের। দান করতে করতে যখন সব শেষ, হর্ষবর্ধন একজন দরিদ্রকে দান করে বসলেন নিজের পরনের পোশাকটাও। নিজে তার বদলে পড়লেন বোন রাজ্যশ্রীর কাছ থেকে চেয়ে নেওয়া একটা পুরনো কাপড়। সভা শেষ। হিউয়েন সাং বললেন, এবারে অনুমতি দিন, আমি ফিরে যাই নিজের দেশে। কেউই তাকে ছাড়তে রাজি নয়। তিনি বললেন, আমি যা শিখেছি তা জানবার জন্য আমার দেশের মানুষেরা উদ্গ্রীব, আমাকে বাধা দেবেন না। সূত্রে লেখা আছে, ধর্মের জ্ঞান প্রচারকের কাজে বাধা দিলে অন্ধ হতে হয়, জন্মান্তর অন্ধ হয়ে থাকতে হবে। হর্ষবর্ধন বললেন, আপনার কি চাই বলুন। পাথেয় হিসেবে হিউয়েন সাং গলায় সহজ উত্তর, কিছুই চাই না। রাজারা সকলে এগিয়ে এলো ধনরত্ন নিয়ে। তিনি কিছুই নিলেন না, নিলেন কেবল একটা শুদ্ধ চামড়ার জামা, কুমার রাজার কাছ থেকে বন্ধুত্বের চিহ্ন হিসেবে।
যেন কতকালের নিকট আত্মীয় চলে যাচ্ছে বিদেশে, এমনি ব্যথায় সকলের মুখী মলিন, চোখে জল। বহুদূর পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে দেন রাজারা। হিউয়েন সাং এবারে সত্যিই পা বাড়ালেন স্বদেশের দিকে। হিউয়েন সাং যখন দেশে ফিরেছেন, সঙ্গে অনেক জিনিস, তার মধ্যে অনেকগুলো বুদ্ধের মূর্তি, কোনোটা সোনার, কোনোটা চন্দন কাঠের, আবার কোনোটা রূপোর। আর ছিল পুঁথি অসংখ্য, তার মধ্যে বেশ কিছু হারিয়ে গিয়েছিল সিন্ধু নদী পার হওয়ার সময়। তিনি নদী পার হয়েছিলেন হাতির পিঠে চেপে, পিছনে নৌকায় ছিল জিনিসপত্র। সেই সময় নদীতে উঠল ঝড়, তার পুঁথিপত্র ছিল যে সঙ্গীটির কাছে। ভয়ে তিনি ঝাঁপ দিয়ে বসলেন নদীতে। তাকে অন্যেরা তুলে ধরল বটে, কিন্তু হারানো পুঁথি 50টা আর নানান রকম ফলের বীজ আর পাওয়া গেল না। স্বদেশের বাইরে ছিলেন মোট 16 বছর। তার মধ্যে 13 বছর ভারতবর্ষে। চীন সম্রাট থাই চুং তার ফিরে আসার সংবাদ পেয়ে সাদর আহ্বান জানালেন তাকে, ক্ষমা করলেন তার বিনা অনুমতিতে দেশ ছেড়ে চলে যাওয়ার অপরাধ। সম্রাট আগ্রহী উঠলেন তার মুখ থেকে দেশ বিদেশের কথা শুনতে। হিউয়েন সাং রাজপ্রাসাদে গিয়ে বেশ কয়েকদিন ধরে সম্রাটকে শোনাতে লাগলেন তার নিজের অভিজ্ঞতা। সম্রাট চেয়েছিলেন ধর্ম ছেড়ে হিউয়েন সাং যোগ দিন রাজকার্যে। তিনি রাজি হননি। তখন সম্রাট অনুরোধ করলেন যে তার এই ভ্রমণ কাহিনীর বিবরণটা লিখে ফেলতে হবে। সেই সঙ্গে লোকে দিলেন সংস্কৃত পুঁথিগুলোকে চীনে ভাষায় অনুবাদ করার কাজ। তার জন্য খুলে দিলেন সিএন মন্দিরের দরজা। হিউয়েন সঙ্গে এখানেই রয়ে গেলেন জীবনের শেষ দিন পর্যন্ত। ভারতবর্ষ থেকে চলে এসেছেন, তবু যোগাযোগের বন্ধনেই চিঠিপত্র, রাজদূত বা ভ্রমণকারীদের মধ্যে দিয়ে চলেছে চিন্তার আদান প্রদান। 654 খ্রিস্টাব্দে ভারতবর্ষ থেকে একটি চিঠি পৌঁছল তার হাতে। লিখেছেন বৌদ্ধ পণ্ডিত স্থবির প্রজ্ঞাদেব, আপনাকে একখণ্ড সাদা বস্ত্র পাঠাচ্ছি। আমাকে যে এখনও আপনাকে ফুলিনি, তারই নিদর্শন হিসেবে সামান্য হলেও এটি গ্রহণ করবেন। আপনার কী কী প্রশ্ন, ধর্মগ্রন্থ প্রয়োজন, কাঠের তালিকা যদি পাঠান, তার প্রতিরূপ আপনাকে পাঠাবো। হিউয়েন সাং তার উত্তরে লিখলেন, ভারতবর্ষ থেকে সদ্য প্রত্যাগত জনৈক রাজপুত্রের মুখে সংবাদ পেলাম যে মহামহিম শিলভদ্র আর জীবিত নেই। এই সংবাদ আমার হৃদয়ে ভরে গেছেন বিপুল শোকে। সামান্য উপহার পাঠানো গ্রহণ করবেন। 684-তে মৃত্যু ঘটলে এই পুণ্য আনেন। তার লেখা থেকে সাধারণ ভাই ভারতবর্ষের অনেক কথা জানা যায়। প্রথমেই ধরা যাক শিক্ষার কথা। বালকদের প্রথমে পড়ানো হতো সিদ্ধিরত্ন, তার আবার 3টে ভাগ। সিদ্ধিরত্ন হলো বর্ণ পরিচয়, তারপর শব্দবিদ্যা মানে ব্যাকরণ, তারপর চিকিৎসাবিদ্যা, হেতুবিদ্যা, অধ্যয়নবিদ্যা। ব্রাহ্মণেরা বোঝেন চতুর্বেদ। যিনি শিক্ষক হবেন তাকে সব কিছুই জানতে হবে গভীরভাবে। বেশি উৎসাহ দেওয়া হয়তো বুদ্ধিমান ছাত্রদের, ভীরু ভীরু বোকা ছাত্রদের উৎসাহ দেওয়া অত সুযোগ হয় নয়। শিক্ষা শেষ করে হয়তো 30 বছর বয়সে তারা বাড়ি ফিরে যায়। প্রত্যেক প্রদেশে রাজার একজন কর্মচারী থাকত, যারা কাজ দেখা এবং ঘটনাবলী লিখে রাখার কাজ করত। এই বিবরণকে বলা হতো নীলপিঠ। এখনও তাকানো যাক শহরের চেহারার দিক। শহর বা গ্রাম ঘেরা উঁচু আর চওড়া দেওয়াল, রাস্তার দুধারে দোকানপাট, বাড়িগুলো কাঠের, তার উপরে চুন বাড়ি দেবা, টালির ছাদ, আকারে চীন দেশের মতোই। বাড়ির দুতলায় বাংলা, বারান্দা সংঘরানগুলোর কাঠের তৈরি, কিন্তু তার ভেতরেও বাইরে নানান রকমের কারুকার্য। কসাই, ছেলে, নাজিয়ে, জল্লাদ আর মেঘরেখা থেকে থাকে শহরের বাইরে। তারা হাটে রাস্তার মাদিক ঘেঁষে। ঘরের ভিতরে বিশ্রামের জন্য মাদুর পাতা আছে। সম্ভ্রান্ত লোকেদের মাদুরগুলোয় নানা রকমের নকশা, কিন্তু মাপে সব এক। রাজার সিংহাসন খুব উঁচু, অনেক মণিমুক্তা দিয়ে সাজানো, সূক্ষ্ম আর দামি কাপড়ে মোড়া, রত্নে সাজানো প্যাদানিটাও। সাদার কাপড় পরে সবাই। পুরুষেরা কাপড়টা পরে কোমর থেকে বগল পর্যন্ত ছড়িয়ে, ডান দিকের কাঁধ খোলা। মেয়েদের শাড়ি পা পর্যন্ত সারা গায়ে ঢাকা, মাথার উপরে যদিও খোপা, তবু পিঠটা চুল আলগা করে দেয়। পুরুষেরা কেউ গোপ রাখে, কেউ রাখে না। গলায় থাকে ফুলের মালা, কারো রত্নহার। হিন্দু জৈন সন্ন্যাসীরা কেউ পরে ময়ূরের পালক, কেউ পরে মরান মাথা খুঁড়িয়ে দিয়ে মারা, কেউ পরে গাছের পাতা বা ছাল দিয়ে মাথা কামানো, কারো মাথায় জটা। যারা সোনার ব্যবসায়ী তারা চলাফেরা করে খালি পায়। এদের দাঁত, পান,
খেয়ে কালো অথবা লাল। এরা চুল বাঁধে, নাক বেঁধায়, নাকে গয়না পরে। এদের চোখ টানা টানা বড়। খাবার আগে স্নান করে সকলে। মাটি বা কাঠের বাসন খেলে সেগুলো ভেঙে ফেলা হয় খাওয়ার পর। এঁটো হাতে কেউ কাউকে ছোঁয় না। হলুদ অথবা চন্দনে গন্ধমাকে সারা গায়ে। রাজে যখন স্নান করেন বাজনা বাজে, ছোট্ট পড়া হয়। প্রণাম বা সম্মান জানানোর প্রথাও অনেক রকমের। তার মধ্যে আছে মিষ্টি কথা, মাথা নুইয়ে সম্মান দেখানো, দুটো হাত উঁচু করে মাথা নোয়ানো, দুটো হাত একজোট করে মাথা নোয়ানো, একটু হাঁটু বেঁকানো, দুটো হাঁটুকে মুড়ে দুটো হাত কপালে তুলে মাটিতে শুইয়ে বিমান করা। তারপর হলো সাষ্টাঙ্গ বিমান। অসুখ বিসুখ হলে প্রথমেই 7 দিন উপবাস, তাতে যদি না সারে তারপর। হিউয়েন সাং ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী, ধর্মপ্রাণ ধর্মভবনের দিকে। ভারতবর্ষের দৈনন্দিন জীবনকে খুঁটিয়ে দেখার দিকে তার মন ছিল না। তবুও চলতে ফিরতে যা চোখে পড়েছে সবই দেখেছেন। আর তার সেই সঙ্গে লেখা, সেই তার সময়কার ভারতবর্ষকে জানতে হলে আমাদের জানতে হবে তার লেখা বই। এত মমতা শ্রদ্ধা নিয়ে কোনো বিদেশি বুঝি ভারতবর্ষকে কখনো ভালোবাসেননি। জীবনে মোট 76খানা বই লিখেছিলেন তিনি। তার মধ্যে একটা হলো CU কা, এর মানে হলো ভারত ভূমির বিবরণ। নমস্কার।